মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম তৈরি হয়েছে, প্রত্যেক মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎ করেই এমন কিছু ঘটনা সামনে এসেছে যেগুলো একসঙ্গে মিলিয়ে দেখলে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতেই পারে। মাত্র কয়েক মাস আগে যে রাজনৈতিক পালাবদলকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ব্যাপক আলোচনা হয়েছিল, এখন সেই সরকারকেই ঘিরে একের পর এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। কোথাও অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়াকে কেন্দ্র করে মহিলাদের ক্ষোভ, কোথাও বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, আবার কোথাও বার কাউন্সিলের নির্বাচনে শাসক দলের প্রত্যাশার বিপরীত ফল। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন একের পর এক নাটকীয় অধ্যায় তৈরি হচ্ছে। এর মধ্যেই মাদ্রাসায় বন্দে মাতারাম গাওয়ানেকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে যে অবস্থান সামনে এসেছিল, তার বিরুদ্ধে মুসলিম সমাজের তীব্র প্রতিবাদ দেখা যায়। বিষয়টি শেষ পর্যন্ত আদালতের পর্যবেক্ষণ পর্যন্ত গড়ায়। আদালতের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয় তীব্র আলোচনা। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, অন্য কোনো ধর্মের শব্দ উচ্চারণ করলেই কেউ সেই ধর্মের অনুসারী হয়ে যায় না। একই সঙ্গে মাদ্রাসায় বন্দে মাতারামের 6টি স্তবক গাওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেটিও নতুন করে সামনে আসে। এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি প্রশ্ন: একটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো বিষয় জোর করে চাপিয়ে দেওয়া কতটা গ্রহণযোগ্য? আদালতের অবস্থানকে সামনে রেখে মুসলিম সমাজের পক্ষ থেকে দাবি ওঠে, ধর্মীয় বিশ্বাসের জায়গায় জোর জবরদস্তি করা যাবে না। তাদের বক্তব্য ছিল, দেশপ্রেমের প্রশ্ন আলাদা এবং ধর্মীয় বিশ্বাসের প্রশ্ন আলাদা। ফলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভয়ভীতি বা প্রশাসনিক চাপ প্রয়োগ করে কোনো নির্দিষ্ট বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তার বিরুদ্ধে আইনি ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এর আগে এমন বক্তব্য সামনে এসেছিল যে ভারতে বসবাস করতে হলে সরকারের নির্দেশ মানতে হবে এবং গান না গাইলে ব্যবস্থা নেওয়া হতে পারে। এই অবস্থানকে কেন্দ্র করে বিতর্ক আরো তীব্র হয়। মাদ্রাসাগুলোতে নজরদারি এবং ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে রাজনৈতিক চাপ তৈরির অভিযোগও সামনে আসে। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ ও মুসলিম নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, দেশপ্রেম কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর একক সম্পত্তি নয়। দেশের প্রতি শ্রদ্ধা রেখেও ধর্মীয় বিশ্বাস ও অধিকার রক্ষা করা সম্ভব। এরই মধ্যে রাজনৈতিক বক্তব্যকে আরো তীব্র করতে অতীতের কয়েকজন কমিউনিস্ট নেতার বিতর্কিত মন্তব্য টেনে আনার চেষ্টা করা হয়, কিন্তু সেই প্রচেষ্টাও প্রত্যাশিত ফল দেয়নি। মুসলিম বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের পক্ষ থেকে স্বাধীনতা আন্দোলনে মুসলিম সমাজের ভূমিকার বিভিন্ন দিক সামনে আনা হয়। ফলে ধর্মীয় মেরুকরণের যে রাজনৈতিক বয়ান তৈরি করার চেষ্টা হয়েছিল, সেটি নিয়েও নতুন করে প্রশ্ন ওঠে। এখানে সামনে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক সিদ্ধান্তের প্রসঙ্গ। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য বন্দে মাতারামের প্রথম দুটি স্তবক গাওয়া যে সর্বসম্মত পথ বেছে নেওয়া হয়েছিল, সেটিকে সামনে এনে মুসলিম সমাজ নিজেদের অবস্থান ব্যাখ্যা করে। তাদের বক্তব্য ছিল, সম্প্রীতি বজায় রাখার জন্য যদি ঐতিহাসিক একটি সমঝোতার পথ তৈরি হয়ে থাকে, তাহলে পুরো 6টি স্তবক জোর করে চাপিয়ে দেওয়ার প্রয়োজন কোথায়? তবে এই বিতর্কের পাশাপাশি আরো বড় একটি রাজনৈতিক ঘটনা ধীরে ধীরে সামনে আসছে, আর সেটি হলো নন্দীগ্রামকে ঘিরে তৈরি হওয়া নতুন সমীকরণ। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি দুটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন, ভবানীপুর এবং নন্দীগ্রাম। পরে তিনি নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা নেন এবং ভবানীপুরের বিধায়ক হিসেবে থেকে যান। ফলে নন্দীগ্রামে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়। বিজেপি নন্দীগ্রামকে নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে দেখছিল এবং সেখানে জয় নিয়ে আশাবাদী ছিল। কিন্তু ঠিক সেই নন্দীগ্রামেই বিজেপি নেতাকে ঘিরে মহিলাদের বিক্ষোভ নতুন প্রশ্ন তৈরি করেছে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় মহিলাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার কথা সামনে এসেছে। কোথাও রাস্তা অবরোধ, কোথাও প্রশাসনিক দপ্তর ঘেরাও, আবার কোথাও কান্নায় ভেঙে পড়ার দৃশ্যের কথা বলা হচ্ছে। এমনকি টাকা না পাওয়ার কারণে কেউ কেউ আত্মহননের পথ বেছে নেওয়ার মতো চরম পরিস্থিতির মধ্যেও পড়েছেন, এমন দাবিও সামনে এসেছে। এই আবহেই নন্দীগ্রামে এক প্রভাবশালী বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন মহিলারা। পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে এবং ওই নেতাকে মারধর করার ঘটনাও সামনে আসে। ঘটনাটি রাজনৈতিকভাবে আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, কারণ নন্দীগ্রামের সামনে রয়েছে উপনির্বাচন। ফলে সাধারণ মানুষের ক্ষোভ যদি ভোটের মাঠে প্রতিফলিত হয়, তাহলে বিজেপির জন্য পরিস্থিতি যে আগের মতো সহজ থাকবে না, সেই আশঙ্কা তৈরি হওয়াই স্বাভাবিক। এরপর আসে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচনের ফলাফল, আর এই ফলাফলই যেন পুরো রাজনৈতিক আলোচনাকে অন্য মাত্রায় নিয়ে যায়। বিধানসভা নির্বাচনের মাত্র 3 মাস পর বার কাউন্সিলের ফলাফলে তৃণমূল কংগ্রেসের ব্যাপক সাফল্য সামনে আসে। মোট 23টি নির্বাচন আসনের মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য ছিল 18টি এবং মহিলাদের জন্য 5টি আসন। পুরুষদের আসনে তৃণমূল কংগ্রেস একাই জয় পায় 15টি আসনে, বিজেপি পায় মাত্র 3টি আসন। বামফ্রন্টের দখলে যায় 3টি এবং কংগ্রেস পায় 2টি আসন। মহিলাদের জন্য সংরক্ষিত 5টি আসনের ফলাফল আরো চমকপ্রদ।
সেখানে তৃণমূল কংগ্রেস জয় পায় 4টি আসনে, বাকি 1টি আসন যায় কংগ্রেসের দখলে, অর্থাৎ বিজেপির ঝুলিতে কোনো আসনই যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, এই ফলাফলকে কিভাবে দেখা হবে? এতে কি শুধুই আইনজীবীদের একটি সংগঠনের নির্বাচন, নাকি এর ভেতরে লুকিয়ে আছে বৃহত্তর রাজনৈতিক বার্তা? রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে দুটি বিষয় সামনে এসছে। প্রথমত, বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে যে প্রশ্ন ও সন্দেহ বিভিন্ন মহলে তৈরি হয়েছিল, বার কাউন্সিলের ফলাফল সেই সন্দেহকে আরো উস্কে দিচ্ছে। আইনজীবীরা সমাজের একটি সচেতন ও শিক্ষিত শ্রেণী হিসেবে পরিচিত। তাদের ভোটের ফল যদি এত বড় ব্যবধানে তৃণমূলের দিকে যায়, তাহলে সাধারণ মানুষের রাজনৈতিক মনোভাব নিয়েও নতুন করে আলোচনা শুরু হওয়া স্বাভাবিক। এখান থেকেই উঠছে আরো বড় প্রশ্ন, বিধানসভা নির্বাচনের ফলাফল কি পুরোপুরি স্বচ্ছ ছিল, নাকি তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির আড়ালে অন্য কোনো বিষয় কাজ করছিল? ইভিএম কারচুপির যে অভিযোগ বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে, বার কাউন্সিলের ফলাফল কি সেই অভিযোগকে আরো জোরালো করছে? যদিও এগুলো রাজনৈতিক অভিযোগ এবং এর সত্যতা নিয়ে আলাদা প্রমাণ প্রয়োজন, তবুও রাজনৈতিক বিতর্কে প্রশ্নগুলো নতুন করে জায়গা করে নিয়েছে। বিষয়টি হলো মাত্র 3 মাসে মানুষের মোহভঙ্গের সম্ভাবনা। যদি ধরে নেওয়া হয় বিধানসভা নির্বাচনে কোনো কারচুপি হয়নি, তাহলেও প্রশ্ন থেকে যায়, তাহলে মাত্র 3 মাসের মধ্যে শাসক দলের প্রতি শিক্ষিত সমাজের এমন অনাস্থা তৈরি হলো কিভাবে? ক্ষমতায় আসার পর বিজেপির নিচুতলার কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে দাদাগিরি, প্রশাসনের উপর চাপ সৃষ্টি এবং সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের যে অভিযোগ ও বিভিন্ন ভিডিও সামনে এসেছে, সেগুলো নিয়েও আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ঘটনার কারণে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এমন দাবি করা হচ্ছে। বার কাউন্সিলের ফলাফল তাই বিজেপির জন্য শুধু একটি নির্বাচনী ধাক্কা নয়, বরং একটি সতর্কবার্তা হিসেবেও দেখা হচ্ছে। কারণ আইনজীবীরা আদালত, প্রশাসন এবং সমাজের বিভিন্ন স্তরের সঙ্গে সরাসরি যুক্ত। তারা যখন কোনো রাজনৈতিক শক্তির দিকে বড়ভাবে ঝুঁকে পড়েন, তখন সেই বার্তা সাধারণ মানুষের মধ্যেও দ্রুত পৌঁছাতে পারে। শুধু বার কাউন্সিল নয়, বিভিন্ন এলাকায় স্কুল পরিচালনা কমিটি এবং মাদ্রাসা পরিচালন কমিটির নির্বাচনেও তৃণমূলের ভালো ফলাফলের কথা সামনে এসেছে। ফলে যে দলকে কিছুদিন আগেও রাজনৈতিকভাবে শেষ হয়ে গেছে বলে মনে করা হচ্ছিল, সেই তৃণমূল যেন আবার ধীরে ধীরে সংগঠিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতি শুভেন্দু অধিকারীর জন্য কতটা চিন্তার, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিরোধী দল হিসেবে তৃণমূল যদি এই ফলাফল থেকে নৈতিক শক্তি অর্জন করে, তাহলে বিধানসভার ভেতরে এবং বাইরে বিজেপি সরকারের উপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। রাজনীতির ইতিহাস অবশ্যই বলে, ক্ষমতা কখনো স্থায়ী নয়। আজ যে শক্তি ক্ষমতার শীর্ষে, সময়ের পরিবর্তন তার অবস্থানও বদলে যেতে পারে। আর পশ্চিমবঙ্গে এখন যে ঘটনাগুলো পরপর সামনে আসছে, সেগুলো কি সেই পরিবর্তনেরই পূর্বাভাস? মাদ্রাসায় বন্দে মাতরম নিয়ে বিতর্ক, আদালতের পর্যবেক্ষণ, অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে মহিলাদের ক্ষোভ, নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়ি ঘেরাও এবং সর্বশেষে বার কাউন্সিল নির্বাচনে তৃণমূলের বড় বিজয়। এই ঘটনাগুলো কি আলাদা আলাদা ঘটনা, নাকি এর পেছনে তৈরি হচ্ছে একটি নতুন রাজনৈতিক স্রোত? শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার কি এই ধাক্কা সামলে উঠতে পারবে, নাকি আগামী দিনে নন্দীগ্রাম সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আরো বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলবে? আর বিধানসভা নির্বাচন নিয়ে যে কারচুপির অভিযোগ রাজনৈতিক মহলে ঘুরছে, সেটি কি কেবল অভিযোগ হিসেবেই থেকে যাবে, নাকি ভবিষ্যতে তা নিয়ে আরো বড় কোনো তথ্য সামনে আসবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গের রাজনীতির গল্প এখনো শেষ হয়নি, বরং কয়েক মাসের মধ্যেই সেই গল্প নতুন মোড় নিতে শুরু করেছে। আগামী দিনে এই ঘটনাগুলোর কোনটি বড় রাজনৈতিক বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়ায়, সেটি এখন দেখার বিষয়।